চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কন্টেন্ট ক্রিয়েটর রিফাত ঈশানের কাছে। কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যাত্রাটা শুরু হয়েছিল কবে? আমাদের যাত্রাটা শুরু হয় 2017 একদম শুরুতে, প্রায় আচ্ছা। দীর্ঘ 8 বছর হয়ে গিয়েছে। কন্টেন্ট ক্রিয়েশনের একটা বড় অংশ শুরু হয়েছে কোভিডের সময়, কিন্তু আপনার যাত্রাটা তারও অনেকটা আগে হয়েছে মনে হচ্ছে। অলমোস্ট কোভিডের টাইমে আমরা প্রমিনেন্ট ইউটিউবে রেগুলার ছিলাম। আচ্ছা সো এটা কোভিডের অনেক আগে থেকেই অলমোস্ট 2020 সালে আমাদের ইউটিউবে 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। ওয়াও, চমৎকার। আপনি আমাদের বলছেন, এই আমাদের মধ্যে আর কে কে পড়ছে একটু জানতে চাই। আমাদের বলতে এখন ধরেন যদি প্রফেশনালি কেউ কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে একা তো পসিবল না। অফ কোর্স। সো আমিও শুরু করেছিলাম আমার অনেকগুলো ফ্রেন্ডের সাথে, দেন এখন আমার টিমে অলমোস্ট 10 থেকে 12 জন আছে, সবাই বিভিন্নভাবে কাজ করতেছে। ক্যামেরার সামনে আপনারা কাজ করছেন কয়জন? ক্যামেরার সামনে বেসিক্যালি আমরা দুইজন থাকি সব সময়, আর এর বাদ বাকি যখন আমাদের প্রয়োজন পড়ে ক্যারেক্টার ডিমান্ড হয় বা আমাদের শুটের জন্য ডিমান্ড করে পাবলিক, তখন আমরা আমাদের টিম মেম্বারদের দিয়ে কাজে লাগাই। সো দেখা যায় যে 5-6 জন থাকে প্রায়। এই যে বিতিক বাজ, প্রথমেই নামটা দেখলেই একটু একটু খটমটে লাগে এবং প্রশ্নটা আসে যে রিফাত ঈশানের সাথে বিতিক বাজ নামটার আসলে কোনো মিল নাই, এবং এটার অর্থ কি, কিভাবে আসলো সেটা একটু শুনতে চাই। এই নামটা যখন দেওয়া হয়েছে তখন আমি বয়সে অনেক ছোট ছিলাম। আচ্ছা। সো যেহেতু আরও 8 বছর আগের, সো তখন একটা নতুন হাওয়া আসছিল বাংলাদেশের ইউটিউবে। ধরেন 2016 সালে বাসায় নতুন ওয়াইফাই লাগানো হয়, তখন ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম। তো তখন নতুন নতুন আমার বয়সে অনেকেই কাজ করতো, যাদের মধ্যে অনেকে এখনও আছে, অনেকে ঝরে পড়ে গেছে। সো তখন নামের একটা প্রচলন ছিল যে কী নাম দেওয়া যায়। সো ম্যাক্সিমাম নাম দিতে নিজের নামের সাথে এলটিডি, বা অনেকেই দিত .com, বা অনেকেই দিত বাজ, এরকম টাইপের। সো আমি চিন্তা করলাম আমরা যেহেতু ফানি ভিডিও বানাবো, যখন বন্ধুদের সাথে কথা বলতাম তখন প্রায় ওই বয়সটাতে আমরা বলতাম যে কি বিতিক দিলি নাকি। কেউ যদি কারোর সাথে একটু মজা করতো বা একটু বিনোদন দিত, তো আমরা এভাবে বলতাম যে কি বিতিক দিলি নাকি। সো ওইখান থেকে আমার চিন্তা ভাবনা যে এই বিতিক নামটার সাথে যদি বাজটা লাগাই দিই তাহলে তো একটা বিতিক বাজ হয়ে যায়। বেসিক্যালি আমরা এই নামটা আমরা পরবর্তীতে দিছি, প্রথমে একটা অন্য নাম ছিল, ওইটা না বলি, বাট আস্তে ধীরে নামের রেভুলেশন হইতে হইতে বিতিক বাজে। প্রথমে যে কন্টেন্টগুলো করা হয়েছিল ওগুলো কি এভাবে করে পেজ বা একদম সিরিয়াসলি করা হবে সেই পরিকল্পনা নিয়ে কি করা হয়েছিল, নাকি এমনি কিছু ভিডিও করা তারপরে সিরিয়াসলি শুরু করা এখান থেকে? বলতে পারেন যে আমার প্যাশনটা প্রফেশনে রূপ নিয়ে নিছে এরকম। এখান থেকে যে টাকা ইনকাম করা যায় বা আমি টাকা ইনকাম করব, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, বা আমি কখনো ভাবিও নাই যে এখান থেকে টাকা আসবে। আমার চিন্তা ছিল যে আমি ভিডিও বানাই, মানুষ দেখুক, ওই চিন্তা ভাবনা থেকে শুরু করা। ইভেন আমি কিন্তু ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খোলার আগেও যখন ক্লাস 9-10-এ ছিলাম তখন স্কুলে বন্ধুরা মিলে ভিডিও বানাতাম। আচ্ছা আচ্ছা। নর্মাল ফানি ভিডিও, বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলো দেখতাম, ওগুলো আমরা রিক্রিয়েট করতাম, নিজেরা মানে নিজেদের কন্টেন্ট ছিল না, রিক্রিয়েট করে আমরা নিজেদের মধ্যে রাখতাম, ওগুলো আবার পাবলিশ করতাম না। বাট আস্তে আস্তে 2017 শুরুতে আমরা অনলাইনে কাজ শুরু করি। তো এই যে একদম শুরুর দিক থেকেই মোটামুটি ডিসাইডেড যে আপনি হাস্যরসাত্মক বা কমেডি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তাই কি? হ্যাঁ, একদম শুরু থেকে এরকম চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, সো সেখান থেকে আসলে নামটাও সেরকম কিছুই দেওয়া এবং একে একে সেই দিকেই এগিয়ে যাওয়া। এখন এসে তারপর বিভিন্ন সেক্টরে আমরা আরো চেষ্টা করি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করার, এন্ড এখনো করছি। আচ্ছা, মানে পাশাপাশি বিভিন্ন জনরা চেষ্টা করা হচ্ছে, কিন্তু হাস্যরসাত্মক বিষয়টি কমন থাকছে। হ্যাঁ, আমরা যে জনরাতেই যাই ওই জনরাতেই একটু চেষ্টা করি যে মানুষ হাসবে এরকম কিছু রাখার। এই কাজগুলো করতে যায় কখনো কি খুব বিব্রতকর কোনো পরিস্থিতিতে পড়তে হয়েছে? কোনো পলিটিশিয়ান বা কোনো সেলিব্রিটি তারা যখন ভুলভাল কিছু করে বা তাদের কাজটা যখন দৃষ্টিকটু হয়, তখন আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলি। সো এই ক্ষেত্রে দেখা যায় যে সে নিজেই জানে যে তার একটা ফল্ট আছে, এই জায়গায় সে কথা বলে তার ফল্টটা মানুষজন আরও বড়ভাবে ধরবে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা ফেস করি নাই, বাট টুকটাক কিছু ক্ষেত্রে হয়তো আমরা পেয়েছিলাম, বাট ওগুলো আমরা সবসময় চেষ্টা করি মিউচুয়ালি সলিউশনে চলে যাওয়ার। কিরকম হয়, কখনো কন্টেন্ট নামিয়ে ফেলতে হয়েছে? হ্যাঁ, আমাদেরকে যদি তারা উইথ ডিউ রেসপেক্ট বলে যে এই জায়গায় আমার একটা ফল্ট ছিল, এখন আমি ওটা বুঝতে পারছি, সো এই কন্টেন্টটা নামায়া দেন, সো আমরাও সুন্দরভাবে ওইটা তার সাথে মিউচুয়ালি ডিসকাস করে নামায়া দিই। হিউমার এখন একটা খুব পাওয়ারফুল স্টোরি টেলিং এর টুল হয়ে গেছে, সেই বিষয়টিকে কি মাথায় রেখেই এটা করা, নাকি জাস্ট আপনারা সবাই, পুরো টিমের সবাই আসলে মজার কিছু করতে ভালোবাসেন সেজন্য করা? না, মজার কিছুটা কি দেখেন, মজাটা হচ্ছে সাময়িক, বাট আপনি প্রথমে যেটা বললেন ওটা কিন্তু একটা অনেক বড় ইফেক্ট ফালায়, একটা ইম্প্যাক্ট ফালায় একটা কন্টেন্টে। সো আমরা ওটা চিন্তা করি যে আমার এই কন্টেন্টটা অডিয়েন্সের কাছে কি প্রভাব ফেলতেছে, সো ওই চিন্তা করে আমরা কাজগুলো করি এখন। তো পাশাপাশি কি অন্য কোনো প্রফেশনে আর যাওয়ার ইচ্ছা আছে কিনা? যাওয়ার ইচ্ছা বলতে অলরেডি আমার নিজের একটা বিজনেস আছে, 2 বছর হয়ে গেছে, এটা অনলাইনে চলতেছে। আলহামদুলিল্লাহ আমরা অফলাইনের
প্রিপারেশনে আছি। এই যে ব্র্যান্ডের প্রমোশনগুলো করে থাকেন, অসঙ্গতিপূর্ণ বিষয়গুলোকে যেমন তুলে ধরেন, তেমনি আপনার কন্টেন্টের মধ্যে যখন একেবারেই সামঞ্জস্যপূর্ণ না এমন জিনিসেরও প্রমোশন যখন করে ফেলছেন, তখন দর্শকরা নিশ্চয়ই নেতিবাচক কমেন্ট করে। দর্শক আপনি হচ্ছে যে ধরনের প্রমোশন করেন না কেন, দর্শক বিরক্ত হয়। যেমন আমি যখন ছোট ছিলাম তখন বিটিভিতে আমরা সিনেমা দেখতাম, সো সিনেমাতে আমরা অ্যাড গুনতাম, 20টা 25টা 30টা করে অ্যাড আসতো। তো এটা থেকে আমি বুঝি যে একটা ভিডিওতে যখন বিজ্ঞাপন আসবে দর্শক বিরক্ত হবে। তাই আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কন্টেন্টটাকে বিজ্ঞাপনের যে টপিক ওটার সাথে একদম ব্যালেন্স করে দেওয়া, যেন দর্শক ওই জায়গায় বোর না হয়। তারপরে অনেক সময় অনেকে বোর ফিল করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্র্যান্ডের যদি কাজ না করি তাহলে দেখা যাবে যে সব মিলিয়ে টালমাটাল হয়ে যাবে। করা দরকার। হ্যাঁ। আচ্ছা, সামনের দিনে কি ধরনের পরিকল্পনা রয়েছে আপনাদের এই ব্র্যান্ডটিকে নিয়ে? দুইটাকেই একসাথে গোছানোর। আগে একটা ছোট টিম ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, সো মানুষ বাড়াচ্ছি, টিম মেম্বার বাড়াচ্ছি, কাজের পরিমাণও বাড়াচ্ছি, তো সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান। কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রিটা কিন্তু হঠাৎ করেই একেবারে ব্যাপক একটা জনপ্রিয়তা পেয়ে গেছে, এবং সেই জায়গা থেকে হয়তো এটার জন্য অনেকেই প্রস্তুত ছিল না। কন্টেন্ট ক্রিয়েটার যারা, তারা এখন এসে আপনার জায়গা থেকে আপনার কি মনে হয় যে সামনের দিনগুলোতে আসলে কন্টেন্ট ক্রিয়েটারের যে মাধ্যমটা সেটা অনেক বেশি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে না, বা সামনের দিনগুলোতে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে কি? জনপ্রিয়তা বলতে পারেন যে এটা জনপ্রিয় থেকে বিড়ম্বনা বেশি হয়ে গেছে এখন। কারণ কি, এখন ধরেন অনেক প্রতিযোগিতা। সো আগে যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর কেউ বলতো তখন একটা তাদের চাহনির ধরন একরকম ছিল, এখন আবার কন্টেন্ট ক্রিয়েটর বলে চাহনির ধরন আরেক রকম আসে। এর কারণটা হচ্ছে অতিরিক্ত সহজলভ্যতা এবং কোনো বাধা না থাকা, যে যার মতো যে ধরনের কন্টেন্ট পারতেছে আপলোড দিতেছে। সো কন্টেন্ট তো সব কিছুই বলা যায়, একজন একটু বসে আছে যে কোনো কিছু একটা বললো, ওটাকে ভিডিও বানিয়ে ছেড়ে দিল, কন্টেন্ট বলে দিল। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাতে একটা পরিবেশ নষ্ট হয়, কন্টেন্ট ক্রিয়েশনের যে পরিবেশটা ওটা নষ্ট হইতেছে। ইভেন যারা ভালো কাজ করতেছে তারা ঠিকমতো হাইলাইট পাচ্ছে না, কিন্তু যারা একটু বেপরোয়া কাজ, একটু বেখাপ্পা কাজ, একটু দৃষ্টিকটু কাজ এগুলো করতেছে তারা একটু লাইমলাইট পাইতেছে। কারণ কি, মানুষ পছন্দ করে ক্রিঞ্জ বলেন বা উল্টাপাল্টা জিনিস বলেন, এগুলো দেখে মানুষ অনেক মজা পায়। মানুষ এগুলো কেন দেখে মানুষ নিজেও জানে না। সো এটা হচ্ছে মেইন বিষয়। এই জন্য দেখা যায় যে এই জায়গার মার্কেটটা নষ্ট হয়, পরিবেশটা নষ্ট হয়। আর এটা আরেকটা বড় ইফেক্ট পড়ে কিন্তু আর্নিংয়ে। আপনার ফেসবুক যখন প্রথম দিকে যখন আমরা ফেসবুকে ভিডিও দিতাম 2020-21 সালে, তখন ফেসবুক থেকে যে একটা রেভিনিউ আসতো বা আর্নিং আসতো ভিডিওর কন্টেন্ট অনুযায়ী, এখন কিন্তু তার অনেক কমে গেছে। এর কারণটা হচ্ছে কি, আগে ক্রিয়েটর ছিল 20 জন 25 জন, 20-25 জনকে ফেসবুক টাকাটা ডিভাইড করে দিত, বাট এখন হয়ে গেছে 20,000 25,000। সো ফেসবুক কিন্তু তাদের টাকার পরিমাণটা একই রাখছে, কিন্তু ক্রিয়েটরের সংখ্যা অনেক বেড়ে গেছে। সো এটা হচ্ছে মেইন বিষয়। যেটা বললেন, আমি বলবো যেখানে পরিবেশটা সবচেয়ে বেশি নষ্ট হয়। যারা একটু ক্রিয়েটিভ ভিডিও বানানোর চেষ্টা করে বা ভিডিওটার পেছনে একটা রিসার্চ করে, সময় দেয়, খুব যত্ন নিয়ে করার চেষ্টা করে, যেমন আপনার কন্টেন্টগুলোতে আমরা যেটা দেখি যে একেবারে ছোট 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 ডিটেইল, প্রত্যেক জায়গায় রিয়াকশনস থাকে, বিভিন্ন জায়গা থেকে কেটে আনা বিভিন্ন ফুটেজগুলো দেয়া হয়। তো সেই জায়গা থেকে এমন কি মনে হয় যে আসলে যে ক্রিয়েটিভ চেষ্টা করে বা যত্ন নিয়ে করার পরে আসলে খুব আফসোস হয়েছে যে এত পরিশ্রম করে এই ভিডিও করলাম, এটাতে কোনো ভিউ নাই, অথচ ওরকম একটা ভিডিওতে তো অমুকের অনেক ভিউ হয়ে যাচ্ছে? এরকম অনেক আফসোস হয়, অনেক। মনে করেন এমনও আছে, একটা ভিডিও আমরা 2 দিন শ্যুট করছি, এর আগে 3 দিন স্ক্রিপ্ট করছি, তারপর এডিটের তো একটা বিশাল প্যারা থাকেই। তো টোটাল ধরেন আমার 1 সপ্তাহের একটা কাজ, আমি আপলোড দিলাম, ভিউজ হইলো 1 লাখ 1.5 লাখ। এটা খুবই প্যাথেটিক একটা বিষয়। অন্যদিকে ধরেন আমি একটা ভিডিও একদিনে রেডি করে ফেলছি, আর 3 মিনিটের একটা ভিডিও আমি 24 ঘন্টায় বানায় ফেললাম, ওটাতে ভিউজ হয়ে গেল 20 লাখ 30 লাখ। সো এরকম হয় ফেসবুকে, এটা কমন, খুবই কমন। এখন এসে কখনো কি মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন যদি শুরু না করতাম বা না করা হতো তাহলে ভালোই হতো? এরকম কি কখনো মনে হয়েছে? না, এরকম কখনো মনে হয় না। আরও মনে হয়েছে যে আমি জীবনে সব থেকে ভালো একটা ডিসিশন নিয়েছিলাম এই কাজ করার জন্য। বেসিক্যালি আমার হচ্ছে 2017-তে আমার এইচএসসি সাল ছিল, 2017 আমি ব্যাচ এইচএসসি 2017-18। সো ওই টাইমটাতে আমার জন্য একটা টাফ ডিসিশন ছিল যে পড়ালেখা আর কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার। সো ওই জায়গায় হচ্ছে আমি পড়ালেখাটা থেকে একটু কন্টেন্ট ক্রিয়েশনটা প্রায়োরিটি বেশি দেই। তো ওই টাইমে একটু চিন্তা হচ্ছিল যে কি করব। আমি মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সো এইচএসসিতে আমি সায়েন্স নিয়ে পরীক্ষা দিই। বাট অনার্সে যাওয়ার পর আমি সায়েন্স থেকে শিফট হয়ে আর্টসে চলে আসি, আর্টসের সাবজেক্টে। এর কারণটা ছিল আমার ক্যারিয়ারে একটু ভালো টাইম দেওয়ার। কারণ আমি যদি আবারও সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে আমার অনার্সটা কমপ্লিট করতাম, হয়তো দেখা যেত যে আমার ভার্সিটিতে বেশি টাইমটা দেওয়া লাগতো বা পড়ালেখাতে বেশি টাইমটা দেওয়া লাগতো। সো ওই টাইমে একটা কঠিন ডিসিশনের মধ্যে ছিলাম কোন দিকে যাব। অ্যান্ড সায়েন্স থেকে ডিরেক্ট আমি ফিলোসফি নিয়ে অনার্স করি।
সো তখন 2018-তে আমি অনেক রিসার্চও করি যে ফিলোসফির ক্যারিয়ার কি, যদি আমি ফেল করি ইন কেস কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ারে, তাহলে আমি ফিলোসফি নিয়ে ফিউচারে কী চাকরি করবো বা কী করবো, ওটা নিয়ে আমি 2018-তে প্রায় 2-3 সপ্তাহ রিসার্চ করছিলাম। সো রিসার্চ করে দেখলাম যে আমার বিসিএস ছাড়া আর কোনো গতি নেই। সো ওরকম একটা প্রিপারেশন নিয়ে আমি ক্যারিয়ারটা কন্টিনিউ করি। পরিবারের মানুষ কি বলছে একজন কন্টেন্ট ক্রিয়েটর ঈশানকে যখন তারা দেখে, কি বলে এখন? পরিবারের মানুষ মূলত 2022-23 পর্যন্ত জানতোই না যে আমি কী করি। আচ্ছা, আমার আম্মু শুধু জানতো আর ভাই বোনরা জানতো, বাট আমার আব্বু জানতো না। সো আব্বু মূলত 2020-21-এ একটু আভাস পায় যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি, কিছু ভিডিও ভাইরাল হয়, তাকে হচ্ছে গ্রামের মানুষজন দেখাইতো যে ঈশান এখানে এখানে এই কাজ করতেছে। সো আব্বু তখন হচ্ছে বুঝতোই না যে এখান থেকে টাকা এটা আসে, আসলে কি ধারণাই নাই। যে বলতো যে এখানে আমি সেটাই সময়গুলো কেন স্বাভাবিক। নষ্ট করতেছি, আমার মূল্যবান সময়গুলো কেন নষ্ট করতেছি, আমার পড়ালেখা বাদ দিয়ে আমি এগুলো কেন করতেছি। সো এইভাবে আর কি আমাকে বকাশকা দিত। আমিও বোঝানোর চেষ্টা করতাম না যে এখান থেকে টাকা আসে, কারণ তখনও ওই পরিমাণের আর্নিংটা ছিল না। তখন যে আর্নিংটা আসতো ওটা দিয়ে আমার টিম ম্যানেজ করে আমি কোনো মতো চলতাম। সো আস্তে আস্তে যখন বুঝছে, এখন আমার আব্বুই কোথাও গেলে বলে চিনছো ওকে, চিনো না, দেখো ইউটিউবে দেখো তাহলে চিনবা। সো অনেক ভালোভাবে পরিচয় বানায়, এটা ভালো লাগে বিষয়টা। এখন সবাই প্রাউড ফিল করে। হ্যাঁ, এখন দাঁড়িয়ে কি মনে হয় যে 5 বছর পর কোথায় নিজেকে দেখতে চান? আসলে কোথায় দেখতে চাই এটা বলাটা একটু মুশকিল। আমি শুধু এটা বলতে পারি যে 5 বছর আমি আমার যতটুকু দেওয়া সম্ভব আমার পক্ষ থেকে আমি পুরোটা এফোর্ট দেব, আর এফোর্ট দিয়ে আমি কোথায় যাব এটা আল্লাহ আমাকে রিওয়ার্ড দেবে। ভবিষ্যৎ পরিকল্পনায় কি রয়েছে? কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আরও এগিয়ে যাব, যতদূর যাওয়া যায়, মানুষের মনে যতটুকু ভালোবাসা পাওয়া যায়। আর বিজনেসটাই এখন ফোকাস দিচ্ছি। বিজনেসে হচ্ছে শোরুম নিয়ে প্ল্যান চলতেছে, দেন হয়তো একটা শোরুম থেকে যদি ভালোভাবে গুছাতে পারি আরেকটাতে মুভ করব। তো প্ল্যান আছে 64 জেলায় 64টা শোরুম দেওয়া আমাদের, আল্লাহ ভরসা। এই যে বিভিন্ন ব্র্যান্ডদের সাথে কাজ করা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, সেই জায়গাটিতে বর্তমান সময়ের বাজারটা কেমন বলে আপনি মনে করছেন, বা ব্র্যান্ডগুলোর সাথে কাজ করার মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর আসলে কতটা বেনিফিটেড হচ্ছে মনে হয়? এখন কন্টেন্ট ক্রিয়েটরদের মূল আর্নিংটাই হচ্ছে ব্র্যান্ড স্পন্সরশিপ, কারণ ফেসবুক তেমন আর্নিং দেয় না। আর ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ফেসবুকেই ভিডিও বানায়, ইউটিউবে কিন্তু খুবই কম, হাতে গোনা। সো ইউটিউব আর্নিং দেয়, বাট ইউটিউবে ভিউজ পাওয়াটা অনেক টাফ, বাট ফেসবুকে ভিউজ পাওয়াটা অনেক ইজি। সো দেখা যাচ্ছে যে এখন ব্র্যান্ডের প্রমোশন ছাড়া সার্ভাইভ করাটা একদমই ডিফিকাল্ট, বলতে গেলে সার্ভাইভ করাই যাবে না। সো ব্র্যান্ড দেখা যায় যে ব্র্যান্ড পাওয়াটাও একটু টাফ, কারণ আপনার কন্টেন্ট যদি ভালো না হয় বা আপনার কন্টেন্টে যদি ভিউজ না থাকে তাহলে কিন্তু ব্র্যান্ড আসবে না। সো ব্র্যান্ড আসার জন্য দুইটা জিনিস রাখতে হবে, একটা হচ্ছে কন্টেন্টে ভিউজ রাখতে হবে, একটা হচ্ছে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। সো এই দুটো যদি মেনটেন করা যায় তাহলে বড় বড় ব্র্যান্ডের কাজ পাওয়া যায়, অ্যান্ড ব্র্যান্ডের কাজ পাইলে বড় বড় অঙ্কের টাকাও পাওয়া যায়। কোয়ালিটিফুল কন্টেন্ট, নিজের কন্টেন্টের মানকে আরও একটু কিভাবে ভালো করা যায়, সেটার জন্য আসলে কি করা হয় নিয়মিত? সেটার জন্য সময় দিতে হয়, রিসার্চ করতে হয়, দেন নিজের ভিডিওগুলোই দেখতে হয় যে কোন জায়গাটায় ঘাপলা আছে বা কোন জায়গাটায় কমতি আছে। সো ওই কমতিগুলো ফাইন্ড আউট করে ওগুলোতে আরও এফোর্ট দিতে হয়। দেন টিমের কাজ ভালো থাকতে হয়। ধরেন এখন আমি এখানে হোস্ট ভালো করি, আমার হোস্টিং দিয়ে তো আমি দর্শককে ধরে রাখতে পারবো না। আমার যে ক্যামেরার কাজটা করে, সিনেমাটোগ্রাফি কাজটা করে, তারও কাজটা ভালো হইতে হবে। এখন সে যদি ক্যামেরাটা শেক করে বা যে সাউন্ডের কাজটা করে, সে যদি সাউন্ডটা প্রপার নিতে না পারে তাহলে তো মানুষ দেখে মজা পাবে না। সো প্রত্যেকটা দিকে এখন পারফেকশন রাখতে হয়। আর কমেন্ট বক্স দেখে কি কখনো মন খারাপ হয়? এমন হয় কখনো? কখনো মন খারাপ হয় নাই, কারণ দর্শকের কাছ থেকে ওরকম হেট কখনো পাই নাই বা ওইরকম হেট পাওয়ার মতো কন্টেন্ট কখনো বানাই নাই। আচ্ছা, সবসময় যখনই কন্টেন্ট প্রশংসা পাওয়া হয়, হ্যাঁ প্রশংসাটা উৎসাহ পাওয়া হয়, এটা খুব ভালো লাগে কমেন্ট বক্স দেখলে। খুব ভালো লাগলো আপনার সাথে আজকে আড্ডা দিয়ে। আশা করছি আপনার দিনটি খুব ভালো কাটবে এবং আমাদের দর্শকরাও আসলে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে বেশ কিছু দিক সম্পর্কে একটা নতুন ধারণা পেয়েছে বলে আমার মনে হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ নাট্যকার অস্কার ওয়াইল্ডের একটি উক্তি বলে বিদায় নিচ্ছে আজ। তিনি বলেছেন, শত্রুদের ক্ষমা করে দাও, এটাই তাদের সবচেয়ে বেশি বিচলিত করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।